আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের যে আপার হাউসেসগুলো রয়েছে সেই হাউসগুলোর উপসভাপতিদের নিয়ে। প্রথম জন হচ্ছে দ্য ডেপুটি চেয়ারপারসন অফ দ্য রাজ্যসভা এবং দ্বিতীয় জন হচ্ছে দ্য ডেপুটি চেয়ারপারসন অফ দ্য বিধান পরিষদ। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। বন্ধুরা, এর আগের দুটো ভিডিওতে প্রথমে আমরা আলোচনা করেছিলাম রাজ্যসভা এবং লোকসভার ডেপুটিদের নিয়ে, এবং তারপরে আমরা আলোচনা করেছিলাম বিধান পরিষদ এবং বিধানসভার ডেপুটিদের নিয়ে। অর্থাৎ প্রিভিয়াস দুটো ভিডিওতে আমরা করেছিলাম হরাইজেন্টাল কম্প্যারিজন, সেন্ট্রাল লেভেলে রাজ্যসভা এবং লোকসভার ডেপুটিদের তুলনা এবং স্টেট লেভেলে বিধান পরিষদ এবং বিধানসভার ডেপুটিদের তুলনা। তো ওই দুটো ভিডিও ছিল হরাইজেন্টাল কম্প্যারিজন। আজকের ভিডিও এবং এর পরের ভিডিওটা হবে ভার্টিক্যাল কম্প্যারিজন, অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেট লেভেলের আপার হাউসদের ডেপুটিদের মধ্যে তুলনা, এবং নেক্সট ভিডিওতে সেন্ট্রাল এবং স্টেট লেভেলের লোয়ার হাউসের ডেপুটিদের মধ্যে তুলনা। পয়েন্টস অফ কম্প্যারিজনগুলো কিন্তু সেমই থাকছে। তো ডেপুটি চেয়ারপারসন অফ দ্য রাজ্যসভা এবং ডেপুটি চেয়ারপারসন অফ দ্য বিধান পরিষদকে আমরা এই 14টা পয়েন্টের ভিত্তিতে তুলনা করব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 14টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। ভিডিও শেষে তোমাদের এই 14টা পয়েন্ট অফ কম্প্যারিজন এই দুটো পোস্টের ক্ষেত্রে একদম ঝাঁ চকচকে ক্লিয়ার হয়ে যাবে, এটাই আমার প্রমিস। আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনাদের লিগাল স্টেটাস। তো রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন এবং বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসন দুজনেই কিন্তু কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে, যেগুলো আমাদের দেশে সবচেয়ে হাইয়েস্ট লেভেল অফ পোস্ট হয়। নেক্সট, অর্গান অফ দ্য স্টেট, অর্থাৎ তারা রাষ্ট্রের কোন অঙ্গে পড়ছে। তো রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন আমাদের রাষ্ট্রের যে সেন্ট্রাল লেভেল রয়েছে সেই সেন্ট্রাল লেভেলের লেজিসলেটিভ অর্গানের পার্ট, কেন্দ্রীয় আইন পরিষদের উনি পার্ট, যেখানে বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসন কিন্তু রাজ্যের আইন পরিষদের পার্ট, লেজিসলেটিভ অর্গান অফ দ্য স্টেটের উনি অঙ্গ। তো একজন সেন্ট্রাল লেভেলের লেজিসলেটিভ অর্গানের পার্ট, আরেকজন স্টেট লেভেলের লেজিসলেটিভ অর্গানের পার্ট। এবারে দেখে নেব এই পোস্টগুলোর কোয়ালিফিকেশনস, কি যোগ্যতা দরকার হয় রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হওয়ার জন্য এবং বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসন হওয়ার জন্য। তো রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হওয়ার জন্য তাকে প্রথমত রাজ্যসভার একজন সদস্য মেম্বার হতে হবে। তেমনি বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসন হওয়ার জন্যও কিন্তু তাকে সেই বিধান পরিষদের মেম্বার হতে হবে। মেম্বাররাই ডেপুটি চেয়ারপারসনের নির্বাচনে দাঁড়াতে পারেন। এবারে 4 নম্বরে এলিজিবিলিটি অফ দ্য ইলেক্টোরেটস, অর্থাৎ ভোটার হওয়ার জন্য কি কোয়ালিফিকেশন প্রয়োজন হয়। তো রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসনের ভোটে অংশগ্রহণ করার জন্য রাজ্যসভার মেম্বার হতে হবে। রাজ্যসভার মেম্বাররাই শুধুমাত্র রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসনের ইলেকশনে ভোট দিতে পারবেন। সেখানে বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসনের নির্বাচনেও কিন্তু সেই বিধান পরিষদের মেম্বাররাই অংশগ্রহণ করেন, তারাই কিন্তু ভোটার্স। তো ভোটার হতে গেলে মেম্বার হতে হবে। এই ফর্মুলাটাই সমস্ত প্রিসাইডিং অফিসারের ক্ষেত্রে প্রযোজ্য। তাদের ইলেকশন ভোট দিতে গেলে তাদের রেসপেক্টিভ হাউসের মেম্বার হতে হবে। অল ইন ওয়ান ফর্মুলা। আমাদের পঞ্চম পয়েন্ট অফ কম্প্যারিজন, মেথড অফ সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট। রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন একজন রাজ্যসভা মেম্বারকেই করা যেতে পারে। রাজ্যসভার মেম্বাররাই নিজেদের মধ্যে থেকে একজনকে নির্বাচিত করবেন ডেপুটি চেয়ারপারসন পোস্টে, এবং নির্বাচনের পরে তার আলাদা করে কোনো অ্যাপয়েন্টমেন্ট হয় না। ইলেকশনে জিতলো এবং পোস্টে বসে পড়লো। তেমনি বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসনও একজন বিধান পরিষদের মেম্বারই হতে পারেন। বিধান পরিষদের মেম্বার্সরাই নিজেদের মধ্যে থেকে একজনকে বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসন হিসাবে নির্বাচন করেন, এবং এই ক্ষেত্রেও তার সেপারেট কোনো অ্যাপয়েন্টমেন্ট প্রসেস নেই।
চেয়ারপারসন, ডেপুটি চেয়ারপারসন, স্পিকার, ডেপুটি স্পিকার ইনাদের ইলেকশনের পরে আলাদা করে কোনো নিয়োগের প্রক্রিয়া অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নেই। তো এটা একটু ব্যতিক্রম, কারণ আমরা জানি সেন্ট্রাল লেভেলের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট সাধারণত প্রেসিডেন্ট করে থাকেন এবং রাজ্যের লেভেলের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট সাধারণত গভর্নর করে থাকে। তবে লেজিসলেটিভ হাউসের সভাপতি এবং উপসভাপতিদের ক্ষেত্রে সেটা কিন্তু প্রযোজ্য নয়। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইলেকশন ডেট, অর্থাৎ ডেপুটিদের ইলেকশনের ডেটটা কে ডিসাইড করে। তো উভয় ক্ষেত্রেই কিন্তু কনস্টিটিউশনে এর কোনো উল্লেখ নেই। রেসপেক্টিভ হাউসের যে নিজস্ব রুলস রয়েছে সেগুলোকে বলে রুলস অফ প্রসিডিওর, সেই অনুযায়ী ইনাদের ইলেকশন ডেট কে ফিক্স করে সেটা নির্দিষ্ট করা আছে। তো রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন এবং বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসনের নির্বাচনের ডেটটা তাদের রেসপেক্টিভ হাউসের চেয়ারপারসনরা ডিসাইড করে। রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসনের ইলেকশনের ডেট রাজ্যসভার চেয়ারপারসন ডিসাইড করবেন এবং বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসনের ইলেকশনের ডেট বিধান পরিষদের চেয়ারপারসন ডিসাইড করবেন। এবারে তারা নির্বাচিত হয়ে যাওয়ার পর পদ অধিগ্রহণ করার আগে তারা ওথ অ্যান্ড অ্যাফার্মেশন কি নিয়ে থাকে সেটা আমরা দেখে নেব। তো রাজ্যসভা এবং বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসনদের ক্ষেত্রে আলাদা করে তাদের ডেপুটি চেয়ারপারসন হিসাবে কোনো শপথ গ্রহণ করতে হয় না। তারা একবার শপথ গ্রহণ করেছিল মেম্বার হিসাবে, সেটাই অ্যাপ্লিকেবল তাদের ডেপুটি চেয়ারপারসনের পদে নিয়োগের ক্ষেত্রেও। মেম্বার হিসাবে শপথটাই হচ্ছে 2-in-1 শপথ, যেটা চেয়ারপারসন বা স্পিকার বা ডেপুটি চেয়ারপারসন বা স্পিকারের ক্ষেত্রেও প্রযোজ্য থাকে। এবারে আমাদের 8 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন টার্ম বা টেনিয়র, অর্থাৎ ডেপুটি চেয়ারপারসনরা একবার নিয়োগের পর তাদের মেয়াদ কতটা থাকে। তো ডেপুটি চেয়ারপারসনদের মেয়াদ তাদের মেম্বার থাকার উপরে নির্ভরশীল, অর্থাৎ তারা মেম্বার হিসাবে যেই টেনিয়রটা পান সেটাই তাদের ডেপুটি চেয়ারপারসন থাকার টেনিয়র। রাজ্যসভা এবং বিধান পরিষদ দুটোই আপার হাউস, অর্থাৎ সেই হাউসের মেম্বারদের টেনিয়র 6 বছর এবং সেই 6 বছরের টেনিয়রটাই ডেপুটি চেয়ারপারসনরাও পেয়ে থাকেন। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। নেক্সট আলোচনা করব ইনাদের স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং এমলুমেন্টস কিভাবে তারা পান এবং কে ডিসাইড করে। তো রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসনের বেতন ভাতা এবং সুবিধাদি সেটা সেকেন্ড শিডিউলের আন্ডারে পড়ে, অর্থাৎ এটা চার্জড অন এক্সপেন্ডিচার। চার্জড অন বলতে অটোমেটিক্যালি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ কেন্দ্র সরকারের যে যুক্ত তহবিল রয়েছে সেখান থেকে ইনাদের বেতনটা ডেবিট হয়ে যায় এবং প্রত্যেক বছর বছর পার্লামেন্টকে বাজেটের মাধ্যমে সেখানে রিভিশন করতে হয় না। হ্যাঁ, অবশ্যই নিয়োগের সময় পার্লামেন্ট একবার সুযোগ পায় তাদের বেতন ভাতা সুবিধাদি নির্ধারণ করার এবং সেই সুবিধাদিগুলোই কন্টিনিউ হবে তার এন্টায়ার টেনিয়র পর্যন্ত। সেম বিধানসভার ডেপুটি চেয়ারপারসনের ক্ষেত্রেও তার স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং এমলুমেন্টস সেকেন্ড শিডিউলের আন্ডারে পড়ে, অর্থাৎ এটা চার্জড অন এক্সপেন্ডিচার। রাজ্যের যে যুক্ত তহবিল রয়েছে দ্য কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট, সেখান থেকে ইনাদের বেতন ভাতা গুলো উনাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় এবং বাজেটের সাথে প্রত্যেক বছর বছর কোনো রিভিশন হয় না। অফকোর্স অ্যাপয়েন্টমেন্টের সময় একবার স্টেট লেজিসলেচার সুযোগ পায় ইনাদের স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং এমলুমেন্টস ডিটারমাইন করার। তো রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন এবং বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসনের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই সেকেন্ড শিডিউলের আন্ডারে উনাদের বেতন ভাতা সুবিধাদি পড়ছে এবং দুজনের ক্ষেত্রেই আইন পরিষদ অ্যাপয়েন্টমেন্টের আগে ডিসাইড করতে পারে সেগুলো কি কি বা কতটা তারা পাবেন। 10 নম্বরে আলোচনা করব ইনাদের সার্ভিস কন্ডিশনস, অর্থাৎ পদে থাকার কি কি শর্তাবলী মেনে চলতে হবে। তো দুজনের ক্ষেত্রেই সেম, তাই জন্য একবারই বলে দিচ্ছি। রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন এবং বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসনদের পদে থাকার একটাই শর্তাবলী যে তাদেরকে রেসপেক্টিভ হাউসের মেম্বার্স থাকতে হবে। যদি তাদের হাউসের মেম্বারশিপ চলে যায় তাহলে অটোমেটিক্যালি তাদের ডেপুটি চেয়ারপারসনের পোস্টটাও কিন্তু চলে যাবে। যতদিন মেম্বার থাকবে ততদিনই ডেপুটি চেয়ারপারসন থাকতে পারে, যদি না সে রিজাইন বা রিমুভ হচ্ছে। নেক্সট ইনাদের প্রিভিলেজেস, রাইটস অ্যান্ড ইমিউনিটিস। ডেপুটি চেয়ারপারসনরা যখন চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন তারা চেয়ারপারসনের সুবিধাদিগুলো পায়, আর যখন সেটা তারা করছেন না তারা তাদের রেসপেক্টিভ হাউসের মেম্বার্সরা যেই সুবিধাদি এনজয় করে সেটাই তারা পান। আলাদা করে ডেপুটি চেয়ারপারসনের কোনো প্রিভিলেজেস, রাইটস বা ইমিউনিটিস নেই। তারা কোন পোস্টের দায়িত্ব পালন করছেন সেটার উপরে তাদের প্রিভিলেজেস, রাইটস এবং ইমিউনিটিস নির্ভর করে এবং চেয়ারপারসন বা মেম্বার্সরা
কি প্রিভিলেজেস, রাইটস এবং ইমিউনিটিস পান সেটা কিন্তু আমরা ডিটেলসে এর আগের ভিডিওগুলোর মধ্যে আলোচনা করেছিলাম। আমার এই কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজের প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি 2 থেকে 3 বার করে দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি পলিটির ফাউন্ডেশন তোমাদের প্রচন্ড স্ট্রং হয়ে যাবে। সো পলিটিতে ইস্পাতের মতো শক্ত কনসেপ্ট বানানোর জন্য শিক্ষাবিদ বাংলা নিয়ে এসছে কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ, যেটা একটা সাইন্টিফিক অ্যাপ্রোচ টুয়ার্ডস স্টাডিং পলিটি। একটাও ভিডিও মিস করবে না এবং প্রত্যেকটা ভিডিওর নিচে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। 12 নম্বরে আমরা দেখে নেব ইনাদের রেজিগনেশনটা কাদের দিয়ে থাকেন। তো রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন বা বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসন তাদের রেসপেক্টিভ হাউসের চেয়ারপারসনকেই তাদের ইস্তফা দিয়ে থাকেন। তারা যেই হাউসের মেম্বার, সেই হাউসের যিনি চেয়ারপারসন রয়েছেন তাদেরকে অ্যাড্রেস করেই তারা তাদের ইস্তফা পত্রটা লিখে থাকেন। তো চেয়ারপারসনরা সাধারণত ডেপুটি চেয়ারপারসনদের ইস্তফা দেন, যেমন স্পিকাররা সাধারণত ডেপুটি স্পিকারদের ইস্তফা দেন। আবার উল্টোটাও প্রযোজ্য, ডেপুটি চেয়ারপারসনরা চেয়ারপারসনদের ইস্তফা দেন, ডেপুটি স্পিকাররা স্পিকারকে ইস্তফা দিয়ে থাকেন। এই ফর্মুলার একটাই এক্সেপশন, রাজ্যসভার যিনি চেয়ারপারসন রয়েছেন অর্থাৎ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সে কিন্তু রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসনকে ইস্তফা দেন না, সে ভাইস প্রেসিডেন্ট হিসাবে ইস্তফা দেন আমাদের দেশের প্রেসিডেন্টকে। তো প্রথমে রুলসটা বোঝালাম যেটা মাল্টিপল জায়গায় অ্যাপ্লিকেবল, তারপরে তার একটা এক্সেপশন। এটা মনে রাখলেই আইন পরিষদের সভাপতিরা কে কাকে ইস্তফা দেন তোমাদের মনে থাকবে। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনাদের রিমুভাল। রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন এবং বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসনকে তাদের নির্দিষ্ট হাউসের মেম্বার্সরাই রিমুভ করতে পারে ভোটের মাধ্যমে। মেম্বার্সরাই তাদের অ্যাপয়েন্টমেন্ট করেছিল এবং মেম্বার্সরাই তাদেরকে রিমুভ করতে পারবেন। ভোটের মাধ্যমে রিমুভ করার জন্য প্রয়োজন হয় মেজরিটি, এবং এই ক্ষেত্রে সেই মেজরিটিটার নাম হচ্ছে আ মেজরিটি অফ অল দ্য দেন মেম্বার্স অফ দ্য হাউস, যেটার মানে হচ্ছে এফেক্টিভ মেজরিটি। তো এতদিনে নিশ্চয়ই সবাই জানো এফেক্টিভ মেজরিটি বলতে কি বোঝায়, কমেন্ট সেকশনে লিখে দিতে পারো, আরেকবার রিপিটেশন হয়ে যাবে। এবং আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট জব। রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন বা বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসন তাদের মেয়াদের শেষে অন্য কোনো পাবলিক পোস্টে কি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন? তো অফকোর্স পেতে পারেন বন্ধুরা, সেই ক্ষেত্রে কোনো ব্যান লাগানো নেই এবং পুনরায় তারা যদি এই পোস্টে নির্বাচিত হন তো এই পোস্টেও তারা নিয়োগ পেয়ে যাবেন। পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে ডেপুটি চেয়ারপারসনদের ক্ষেত্রে কোনো ব্যান লাগানো নেই। তো আশা করি বন্ধুরা এই 14টা পয়েন্ট অফ কম্প্যারিজনের উপরে রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন এবং বিধান পরিষদের ডেপুটি চেয়ারপারসনের ইভ্যালুয়েশন তোমরা বুঝতে পারলে। যদি না বুঝতে পারো অবশ্যই এই ভিডিওটা 2 থেকে 3 বার ডেফিনেটলি দেখবে, তাহলে বুঝতেও পারবে এবং মনেও থাকবে। রিপিটেশন লিডস টু রিটেনশন। প্রথমবার একটু একটু বুঝবে, দ্বিতীয়বার আরো ভালো বুঝবে, তৃতীয়বার কনসেপ্টগুলো তোমার মাথায় এত ভালোভাবে গাঁথবে যে কোনোদিনও তোমরা ভুলবে না। 3 বার এই ভিডিওটা দেখলেই সেই ম্যাজিকটা হবে। আর অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে, তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন কিপ লার্নিং, কিপ রিভাইসিং।